কি ব্যাপার সোনালি? তোমরা গেলা আর আসলা, ওর সাথে কি তোমাদের দেখা হয় নাই? মা, এইসব কথা বাদ দেন তো। আমার একটু একলা থাকতে দেন। আমার শরীরটা খুব ক্লান্ত লাগতাছে। সোনালি, আমি কিন্তু তোমার কোনো দিন ছেলের বউ মনে করি নাই। সব সময় মনে করছি তুমি আমার মেয়ে, আমার কলিজার টুকরা। তুমি কোনো ব্যাপারে কষ্ট পাইলে আমার কলিজা গিয়া লাগে, তা তো তুমি ভালো করে জানো। তুমি নিজের থেকে অনেক কিছু না বললেও আমি কিন্তু কিছুটা হলেও বুঝতে পারি তোমার মনে কি চলছে। মা, যে চলে যায় তার মূলত খুঁজা কোনো লাভ নাই। আপনার ছেলে এখন আর আমার আপনজন নাই। ওই আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমার ওই মন থেকে পর করে দিছে। তোমারে যে ওই পর করে দিছে তা তো আমি বুঝছি, কিন্তু তোমার সাথে কি ওর দেখা হইল কি না, আর দেখা হওয়াতে কি বলছে সেটা আমি একটু জানতে চাই। মা, উনি বিয়ে করে দিব্যি সংসার করতেছে, কিন্তু আমার একটাই দুঃখ, উনি সবার সামনে আমার পরিচয়টা অস্বীকার করছে। বলছে উনি নাকি আমার চিনে না। আমার ছেলে যে এতটা খারাপ, এত বড় নিমক হারামি, তা তো আগে আমার জানা ছিল না। কোথায় থাকে ওই বলো, আমি ওর সাথে দেখা করব। মা, আপনি বুঝেন নাই, ওর সাথে কথা না বললা আমি কেন চলে আসছি। ওই আমাদেরকে চিনে না, তাই ওর সাথে আমাদের আর দেখা করার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। তোমার মনে কষ্ট দিয়ে কোনো কালে কোনো কাজ করিনি, আর করবো না। যাও এবার হাত মুখ দিয়া ফ্রেশ হয়ে খাইতে আসো। না মা, আমি এখন খাবো না। আমার কোনো খিদে নাই, আপনি অর্ডারে নিয়ে খাইয়ে নেন। বৌমা, তোমার সব কথা শুনলেও কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। এমনিতে তোমার শরীর ভালো না, তার উপরে এত টেনশন যাইতে আসছে। এসব ফালতু টেনশন বাদ দিয়া তুমি খাইতে আসো। প্লিজ মা, আমারে বিরক্ত করেন না। আমি আর নিতে পারতাছি না। দয়া করে আমারে একটু একলা থাকতে দেন। তোমার যা মন চায় তা করো, তোমার আমি কিছু বলবো না। কিন্তু তুমি একবেলা না খাইয়া থাকবা, তা আমি একেবারে মানতে পারবো না। মা, আমারে ভাত না খাওয়াইয়া একটু বিষ খাইতে দেন, যাতে আমি সারা জীবনের জন্য ওর অত্যাচার থেকে মুক্তি পাইতে পারি। এভাবে কথা বলতে নাই। মনে করে নিবা তোমার স্বামী মারা গেছে, তাই এখন থেকে তোমাকে এভাবে জীবনযাপন করতে হবে। আমার কথাটা মানো, দেখবা সব ঠিক হয়ে গেছে। এভাবে বলবেন না মা। যে আমার 50 লাখ টাকা খরচ কইরা চিকিৎসা করাইলো, সে কেন আমার সাইডে চলে গেল, আমি সেই কারণে খুঁজছি। তার মানে তুমি ওরে ঘৃণা করতে পারো নাই, তার জন্য তোমার ওর মৃত্যু কামনা করতে কষ্ট হয়, তাই না? ঠিক আছে, তুমি গবেষণা করে খুঁজে বের করো যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো, সেখানে তোমাকে ছেড়ে চলে গেল। এবার ফ্রেশ হয়ে খাইতে আসো। আচ্ছা রিপনের মা, আমার চোখের সামনে আমার সোনার সংসার ছাই হইয়া গেল। সংসারের কর্তা হইয়া তা আমারে দেখতে হইল। আমার সংসারে কি আর কোনো দিন শান্তি ফিরে আসবো না? শুনো, শান্তি মূলত উপরওয়ালার দান। উপরওয়ালা যদি না চায়, শত চেষ্টা করলেও আমরা শান্তি খুঁজে পাবো না। উপরওয়ালার কাছে চাও, যদি উনি
আমাদের দিকে একটু চোখ তুলে তাকান, তাইলে হয়তো আবার শান্তি ফিরে আসতে পারে। ছেলেটা আমাদের সাথে যা করছে এর তো আর কোনো সমাধান নাই, ওই চইলা গেছে, এতে আমার অতটা দুঃখ হয় না। কিন্তু বৌমা যে একেবারে চুপ হইয়া গেল, আমার বাসার হাসি আনন্দ শেষ হইয়া গেল, এটা আমি মানতে পারি না। বৌমার চেহারাটা দেখলে মন চায় আমি এই সংসার ছেড়ে চলিয়া যাই। এত অশান্তিতে আমি আর থাকতে পারতেছি না। হ, আমিও আর এইভাবে থাকতে পারতাছি না। তুমি তাইলে একটা কাজ করো, মোহন রে নিয়া ছেলেটার সাথে একবার দেখা করে আসো। দেখো ছেলেটারে আবার ফিরাইয়া আনতে পারো কিনা। মোহন যাওয়া লাগবো না, আমার ওর ঠিকানাটা দাও, আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। কেন ওই আমাদের সংসারের সুখ কাইরা নিল। বাবা, কেমন আছো তুমি? আমি জানতাম তুমি একদিন না একদিন আমার সাথে দেখা করতে আসবে। আমি তোমার সাথে দেখা করতে আসি নাই, তোমার স্ত্রীকে ডাকো, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। বাবা, যাকে আমি বিয়ে করছি ওই তো হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে চলাফেরা করে, এখন ওই শুয়ে আছে। তোমাকে ওর সাথে দেখা করতে হবে। বাবা, আমি একটা কথা বলি, সবাই আমারে ভুল বুঝলো, তুমি কিন্তু আমারে ভুল বুঝছো না। বিশ্বাস করো আমারে, তোমার ছেলে অতটা খারাপ না, খুব ভালোবাসি তোমাদেরকে আমি। আচ্ছা, এটা কেমন ভালোবাসা আমি বুঝলাম না। তুই আমারে বলতো, কেন ঘরের লক্ষ্মীকে ছেড়ে এরকম একটা অসুস্থ মেয়েরে তুই বিয়ে করলি? দুইটা ছেলের কথা কি তুই একবার ভাবলি না? সোনালির কিডনিগুলো যখন প্রতিস্থাপন করতে হয়েছিল তখন সব মিলিয়ে আমার 50 লক্ষ টাকা লাগছিল, কিন্তু এত টাকা খরচ করার মতো সামর্থ্য কিন্তু আমাদের ছিল না। তখন তানিয়ার শর্ত অনুযায়ী ওর কাছ থেকে সোনালির চিকিৎসার সম্পূর্ণ টাকা আমি নিছিলাম, নইলে সেদিন সোনালিরা আমি বাঁচাইতে পারতাম না। বাজান, সোনালিরে বাঁচাইয়া তোর লাভটা হয়েছে কি? আজকে 6 মাস ধরে ওই যে পরিমাণ কষ্ট পাইছে, আর 6 মাস যদি ওই এভাবে থাকে, এক সময় দেখবি ওই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ওর বিরহ আমার সহ্য হয় না দেখিয়া বাধ্য হয়ে আমি তোর কাছে আসছি, নইলে আমি কোনোদিনও তোর কাছে আসতাম না। বাবা, আমি ওরে বাঁচানোর জন্য আমার জীবনের সব কিছু ত্যাগ করলাম। ও যদি বাচ্চা না থাকে তাহলে আমার ত্যাগ স্বীকার কইরা লাভটা হইল কি? আমি এতদিন ভাবছিলাম তুই খুব বুদ্ধিমান, তুই এত বড় একটা ভুল করবি তা আমি কোনোদিনও ভাবি নাই। সোনালিরে বাঁচাইতে হইলে তোর ওর কাছে আবার ফিরে যাইতে হইব। যদি প্রয়োজন পড়ে আমার বাড়িঘর জমি জামা সব বিক্রি কইরা তোর শর্তের টাকা আমি ফেরত দিয়ে দিব। বিনিময়ে তুই শুধু বৌমার কাছে ফিরে আয়। বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি ওর সাথে কথা বললা শীঘ্রই বাড়ি ফিরে আসবো। তুমি কিন্তু সাবধানে যাইও আর ওর দিকে খেয়াল রাখো। আমার ভুল হইয়া গেছে, আমারে তুমি মাফ করে দিও। আমি নিজের স্বার্থের জন্য তোমারে ছাইরা যাইনি, এটুকু বিশ্বাস আমারে তুমি করিও। আমি বাবার কাছে সব শুনছি, তুমি শুধু আমাকে বাঁচানোর জন্য যা করছো এটা আমার ভাগ্যের ব্যাপার। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার একটা আবদার আছে, তুমি কিন্তু না করতে পারবা না।
ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। কি বলবা বলো। যে মেয়ে টাকা দিয়ে আমার জীবন বাঁচাইছে, তুমি চল্লার সাথে টাকা তো ফেরত নাই, তাহলে তো আমরা এত অবহেলা করতে পারি না। যেহেতু তুমি বিয়ে করছো, তাই আমি চাই এখন থেকে তোমার ছোট বউ এ বাড়িতে থাকবে, ওর সেবা যত্ন আমি করব। আমরা সবাই একসাথে হাসি খুশিতে থাকবো। কি কথা রাখবা তো? ঠিক আছে, চলো তুমি আমার সাথে যাবে। তুমি গেলে ওই নিশ্চয় আসবে। তারপর ছোট বউ ফিরে আসলে সবাই হাসি খুশিতে একসাথে জীবনযাপন করতে থাকে।